নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টিচিং সাগরে। আজকে দশম শ্রেণীর বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 নিয়ে আলোচনা করব। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা জুলাই মাসের 21 তারিখে নতুন দেওয়া হয়েছে, তার আজকে আমি অ্যান্সার সম্পর্কে আলোচনা করছি। এবং এর আগে যে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 দেওয়া হয়েছিল তার ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে আগের ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তোমাদের প্রথমে একের দাগে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে একের দাগের একের প্রশ্ন করেছে, যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো, কয়ে দিয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, ক্ষয়ে দিয়েছে সাভানা জলবায়ু, গয়ে দিয়েছে মৌসুমী জলবায়ু, ঘয়ে দিয়েছে নিরক্ষীয় জলবায়ু। এই চারটা অপশানের মধ্যে কোন অ্যান্সারটা ঠিক সেটা নির্বাচন করতে বলেছে। এর মধ্যে অ্যান্সারটা লিখবে ঘয়ের দাগ। ঠিক আছে, যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো নিরক্ষীয় জলবায়ু। এরপর তোমাদের একের দাগে 2 নম্বর প্রশ্ন করেছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। কয়ে দিয়েছে চাঁদ, সূর্য ও পৃথিবীর কেন্দ্রের একই সরলরেখায় স্থাপন, দিয়েছে মরা কটাল হাইফেন দিয়ে। ক্ষয়ে দিয়েছে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান হাইফেন দিয়ে দিয়েছে মরা কোটাল। আর গয়ে দিয়েছে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব পেরিজি। আর ঘয়ে দিয়েছে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অ্যাপোজি। ঠিক আছে, এর মধ্যে সঠিক অ্যান্সারটা লিখবে ক্ষয়ের দাগ। পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান হাইফেন দিয়ে লিখবে মরা কোটাল। আচ্ছা, এরপর তোমাদের একের দাগে 3 নম্বর প্রশ্ন দিয়েছে, অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো, কয়ে অপশন দিয়েছে পশ্চিমবঙ্গ, ক্ষয়ে দিয়েছে গোয়া, গয়ে দিয়েছে উত্তরপ্রদেশ, ঘয়ে দিয়েছে সিকিম। এর সঠিক উত্তরটা হয়ে যাবে ঘয়ের দাগ সিকিম। আচ্ছা, এরপরে তোমাদের যে 2-এর দাগে কী বলেছে, স্তম্ভ মেলাতে বলেছে। এর পাশে ক স্তম্ভ দিয়েছে, এর পাশে খ স্তম্ভ দিয়েছে। প্রথমে তোমরা একটা ছকের আকারে বানিয়ে নেবে, আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা সেই উত্তরটা দেখে দেখে খাতায় করবে। 2-এর দাগের 1 নম্বর যেটা বলেছে বিশুদ্ধ কাঁচামাল, ঠিক আছে, এটা করবে তুলো, এটা তুলো অ্যান্সার হবে। আর 2-এর দাগের 2 নম্বর যেটা করেছে ক্রান্তীয় ঘূর্ণপাত, ঠিক আছে, এটা করবে ইয়াস। আর 2-এর দাগের 3 নম্বর যেটা দিয়েছে পেরু স্রোত, এটা করবে আটাকামা মরুভূমি। আমি অ্যান্সারটা বলে দিলাম। আচ্ছা, এরপর তোমাদের যে 3-এর দাগের প্রশ্ন দিয়েছে, 3-এর দাগের বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর দাগের 1 নম্বর প্রশ্ন দিয়েছে, জোয়ার ভাটার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো। 3-এর দাগের 2 নম্বর প্রশ্ন করেছে, নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘূর্ণপাত ও প্রতিভ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। একটা বিষয় দিয়েছে, এই বিষয়ের ভিত্তিতে ঘূর্ণপাত ও প্রতিভ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। বিষয়টা হচ্ছে কয়ে বায়ুর চাপ দিয়েছে, ক্ষয়ে দিয়েছে স্থায়িত্ব, গয়ে দিয়েছে আবহাওয়ার প্রকৃতি। আর একটা 4-এর দাগের প্রশ্ন দিয়েছে, বলেছে ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়, এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। ঠিক আছে, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তোমাদের ফার্স্টের যে প্রশ্নটা দিয়েছে, জোয়ার ভাটার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো, এর উত্তরটা তোমরা লিখবে পৃথিবী তার মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে। এই আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বল মহাকর্ষের বিপরীতে কাজ করে। কঠিন ভূভাগ অপেক্ষা জলভাগে এর প্রভাব বেশি, ফলে সমুদ্রের জল বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায়। অতএব চাঁদের আকর্ষণ পৃথিবীর যে অংশে জোয়ার হয় ঠিক তার বিপরীত দিকের প্রতিবাদ অংশে চাঁদের মহাকর্ষ শক্তি অপেক্ষা কেন্দ্র বহির্মুখী বল অধিক হওয়ায় সেখানেও জোয়ার সৃষ্টি হয়। এই জোয়ার হলো গৌণ জোয়ার, যা মুখ্য জোয়ারের তুলনায় কম প্রবল হয়। এতটা পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। আচ্ছা, এরপরে তোমাদের যে 3-এর দাগে 2 নম্বর প্রশ্নটা করেছিল, ঘূর্ণপাত প্রতিভ ঘূর্ণপাতের পার্থক্য, বিষয়টা আমাকে এখানে দিয়ে দিয়েছে। তো তোমরা এরকম প্রথমে এটা ছকের আকারে নিয়ে নেবে। প্রথমে বৈশিষ্ট্য ঘরে কয় কী বলেছিল, বায়ুর চাপ বলেছিল। ঘূর্ণপাতের ঘরে লিখবে ঘূর্ণপাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ ও বাইরে থাকে উচ্চচাপ। এটা ঘূর্ণপাতের ঘরে লিখলে। প্রতিভ ঘূর্ণপাতের ঘরে লিখবে প্রতিভ ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ থাকে। আচ্ছা, এরপর তোমাদের ক্ষয়ের দাগে যে বলেছিল বৈশিষ্ট্যের মধ্যে স্থায়িত্ব, এটা লিখবে ঘূর্ণপাত ক্ষণস্থায়ী হয় তবে খুব শক্তিশালী। আর প্রতিভ ঘূর্ণপাতের ঘরে লিখবে প্রতিভ ঘূর্ণপাত দীর্ঘস্থায়ী হয় তবে ঘূর্ণপাতের মতো অতটা শক্তিশালী হয় না। আর 3-এর দাগে গয়ের দাগে যে বৈশিষ্ট্যটা বলেছিল আবহাওয়ার প্রকৃতি, এটা লিখবে ঘূর্ণপাতে প্রচুর ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। আর প্রতিভ ঘূর্ণপাতের ঘরে লিখবে প্রতিভ ঘূর্ণপাতের অবস্থানে মেঘমুক্ত শান্ত রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করে। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সারটা বলে দিলাম, তোমরা ছকের আকারে ভালো করে সুন্দর করে খাতায় করে নেবে।
আচ্ছা, এরপর তোমাদের 4-এর দাগে যে প্রশ্নটা দিয়েছে, বলেছে ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়, এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। তো প্রথমে একটু লিখবে যে ভারতের কফি উৎপাদনে অধিকাংশ দক্ষিণ ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চলের কেন্দ্রীভূত। ভারতের কর্ণাটক ব্যাগেটে লিখবে প্রথম, কেরল হচ্ছে দ্বিতীয়, আর তামিলনাড়ু হচ্ছে তৃতীয়। এই 3টি রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়। এছাড়াও অন্ধ্রপ্রদেশ এর বিশাখাপত্তনমের অ্যারাকুভালি উপত্যকায় কফি উৎপাদিত হয়। কর্ণাটক রাজ্যে দেশের মোট কফি উৎপাদনের 3/4 উৎপাদিত হয়। এতটা পর্যন্ত দেখলে পার্ট 1-এর যেটা পার্ট উত্তরটা বলেছে। এবার বলেছিল বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, এরপর তোমরা প্রাকৃতিক পরিবেশ বলে হেডিং করবে। হেডিং করে প্রথম পয়েন্টে লিখবে জলবায়ু। লিখবে জলবায়ুর মধ্যে কয়েক পয়েন্ট করবে উষ্ণতা। লিখবে উষ্ণ ক্রান্তীয় জলবায়ু কফি চাষের অনুকূল, গড়ে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কফি চাষের পক্ষে উপযোগী। উচ্চভূমিতে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেও কফির চাষ হয়। এটা 1 নম্বর পয়েন্টে লিখবে। ক্ষয়ের দাগে পয়েন্ট করবে বৃষ্টিপাত। লিখবে বার্ষিক 100 থেকে 200 সেমি বা তার বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে উন্নত মানের কফি চাষ হয়। এরপর তোমরা গয়ের দাগে পয়েন্ট করবে আর্দ্রতা ও সূর্যকিরণ। লিখবে বাতাস আর্দ্রতা বেশি থাকলে কফি গাছ দ্রুত বৃদ্ধি পায়। উষ্ণ ও আর্দ্র ঋতু কফি গাছ বৃদ্ধির সহায়ক। শুষ্ক শীতল ঋতুতে কফি ফল পরিপক্ক হয়। ফল পাকার সময় প্রচুর সূর্যকিরণের দরকার হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর তোমরা 2 নম্বর পয়েন্ট করবে। ঠিক আছে, এটা জলবায়ু হলো। এরপর মৃত্তিকার 2 নম্বর এটাকে পয়েন্ট করবে। লিখবে ভারতের লাল দোআঁশ মাটি ও লাভা সৃষ্ট উর্বর মাটিতে কফি চাষ হয়। মৃদু অম্লধর্মী পটাশ ও হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা কফি চাষের পক্ষে অত্যন্ত উপযোগী। 2 নম্বরের পয়েন্ট লিখবে ভূপ্রকৃতি। এটা লিখবে উঁচু পাহাড়ে ও ঢালু জমিতে কফি চাষ হয়। সাধারণত 500 থেকে 1500 মিটার উচ্চতায় কফি গাছ ভালো জন্মায়। 4 নম্বরের পয়েন্টে লিখবে ছায়াদানকারী বৃক্ষ। লিখবে তীব্র সূর্যলোক, প্রবল বাতাস, তুহিন প্রভৃতির হাত থেকে কফি গাছকে বাঁচানোর জন্য বাগিচায় অন্যান্য বড় বড় গাছ লাগানো হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা লিখবে অর্থনৈতিক পরিবেশ বলে হেডিং দেবে। 1 নম্বরে লিখবে শ্রমিক। লিখবে বাগিচা রক্ষণাবেক্ষণ, গাছের পরিচর্যা, ফল সংগ্রহ ও শুকনো বীজ চূর্ণ করা প্রভৃতি কাজে প্রচুর দক্ষ ও পরিশ্রমী শ্রমিকের প্রয়োজন হয়। 2 নম্বরে লিখবে মূলধন। লিখবে কফি চাষের প্রাথমিক অবস্থায় কফি উৎপাদন হয় না, অথচ বাগান পরিচর্যা, শ্রমিকদের মজুরি প্রভৃতির জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। 3 নম্বরে পরিবহন দেবে। লিখবে কফি একটি বাণিজ্যিক ফসল, তাই কফি রপ্তানির জন্য সুলভ ও দ্রুত পরিবহনের মাধ্যম থাকা প্রয়োজন। এতটা পর্যন্ত তোমরা এই পয়েন্টগুলো খাতায় সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর উত্তর, যে উত্তরগুলোকে আমি খুব সুন্দরভাবে আলোচনা করে দিলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে। আর ভিডিওটাকে লাইক করো তোমরা। ঠিক আছে, আর শেয়ার করো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সাপোর্ট করো। ধন্যবাদ।